আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, ছোটবেলার ওই পুরনো গল্পগুলোর কথা মনে আছে? আজকে আমরা ঠিক সেরকমই একটা খুব পরিচিত গল্পের একদম গভীরে গিয়ে এর আসল বিষয়টা বোঝার চেষ্টা করব। গল্পটা শুধু একটা সাধারণ রূপকথা নয়, বরং বলতে পারেন এটা টিকে থাকা লড়াইয়ের একদম ক্লাসিক একটা বিশ্লেষণ। এখানে আমরা দেখব যখন গায়ের জোর কমতে থাকে তখন কিভাবে চালাকি আর মনস্তাত্ত্বিক কারসাজি সেই শূন্যস্থানটা দখল করে নেয়। পুরো ব্যাপারটার মধ্যে এক ধরনের ডার্ক কমেডি বা তেতো একটা হাস্যরস লুকিয়ে আছে, যা আমরা ধাপে ধাপে এক্সপ্লোর করব। চলুন শুরু করা যাক। তো প্রথমেই একটা জিনিস ভাবুন তো, যখন কাঁচা শারীরিক শক্তি আর কোনো কাজেই আসে না, আর বেঁচে থাকার জন্য পুরোপুরি নির্ভর করতে হয় স্রেফ ধূর্ত ছলচাতুরির ওপর, তখন আসলে কি ঘটে? আমাদের আজকের এই গল্পের একদম মূল চালিকা শক্তি হল এই নির্ভরশীলতা। আজ আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখব, কিভাবে কাঁচা শক্তির চূড়ান্ত আত্মসমর্পণ ঘটে স্রেফ মগজাস্ত্র বা বুদ্ধির কাছে। শুরু করছি আমাদের প্রথম অধ্যায় দিয়ে, রাজার একজন সাহায্যকারী প্রয়োজন। এখানে সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হচ্ছে এই দুটো সম্পূর্ণ ভিন্ন ধাঁচের প্রাণীর তুলনামূলক একটা চিত্র। একদিকে ধরুন আমাদের সিংহ, যিনি এখানকার বয়স্ক রাজা। তার শরীরের জোর দিন দিন কমছে, নিজে শিকার করতে পারেন না, তাই বেঁচে থাকার জন্য তার এমন কাউকে দরকার যে রীতিমতো শিকার করে তার মুখের সামনে খাবার এনে দেবে। আর ঠিক উল্টো দিকে রয়েছে শিয়াল। সে শারীরিকভাবে সিংহের চেয়ে অনেক অনেক ছোট ঠিকই, কিন্তু ধূর্ততা আর স্ট্র্যাটেজির দিক থেকে একেবারে মাস্টারমাইন্ড। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? শিয়াল কিন্তু নিজে থেকে এসে এই দায়িত্ব নেয়নি। রাজাকে মুখের ওপর না বলার সাহস নেই, তাই এক প্রকার বাধ্য হয়েই তাকে এই চাকরিতে ঢুকতে হয়েছে। এবার একটু শিয়ালের উপর চাপিয়ে দেওয়া কঠিন শর্তগুলোর দিকে তাকানো যাক। সিংহ তার সেই পুরনো রাজকীয় ইগো বজায় রেখেই ঘোষণা করল যে সে রাজা, তাই এখন থেকে সে আর কোনো শিকার টিকার করবে না। এরপরে সে শিয়ালকে তার মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে দিল। কিন্তু ভাই, এটা তো কোনো সাধারণ মন্ত্রিত্ব নয়। শিয়ালের একটাই মাত্র কাজ, আর সেটা হলো প্রতিদিন যে কোনো একটা প্রাণী ধরে আনা, যাতে সিংহ সেটা আয়েশ করে খেতে পারে। এই অদ্ভুত আর চরম আদেশের মাধ্যমেই মূলত আমাদের গল্পের আসল চক্রান্তের বীজটা বোনা হয়ে যায়। এবার আমরা এগোচ্ছি দ্বিতীয় অধ্যায়ে, মন্ত্রীর প্রতারণামূলক চক্রান্ত। শিয়ালের মনস্তাত্ত্বিক কৌশলগুলো মানে তার সাইকোলজিক্যাল গেমগুলো একটু খেয়াল করুন। প্রথমত, সে খুব চালাকির সাথে একটা দুর্বল কিন্তু বেশ নাদুসুনদুস লক্ষ্যবস্তু বেছে নিল, একটা মোটা গাধা। দ্বিতীয়ত, সে কিন্তু গিয়েই গাধাটাকে সোজা মৃত্যুর ভয় দেখায়নি, উল্টো সে দিল এক বিশাল টোপ। সে গিয়ে বলল স্বয়ং রাজা নাকে তাকে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আর তৃতীয় ধাপে সে প্রয়োগ করল তার আসল কারসাজি। দেখুন, যে কোনো প্রাণীর স্বাভাবিক প্রবৃত্তি হল শিকারীকে ভয় পাওয়া, তাই না? কিন্তু শিয়াল সেই ভয়টাকে একেবারে দূর করে দেওয়ার জন্য গাধার জ্ঞান আর পরিশ্রমের মিথ্যে প্রশংসা করতে শুরু করল। মানে শিয়াল এখানে গাধার ইগো বা অহংকারকে এমনভাবে পাম্প করল যাতে গাধার বাঁচার যে বেসিক ইনস্টিংক্ট সেটাই ভোতা হয়ে যায়। চলে আসছি আমাদের পরবর্তী অংশে, অধ্যায় ৩, ভয় এবং পলায়ন। তো প্ল্যান মাফিক গাধাকে নিয়ে শিয়াল তো গুহায় এসে পৌঁছালো, কিন্তু গুহার কাছাকাছি আসতে গাধাটার হঠাৎ কেমন যেন সাহস ভেঙে গেল। সে একটু থমকে দাঁড়ালো। পরিস্থিতি বিগড়ে যাচ্ছে দেখে শিয়াল খুব দ্রুত একটা অজুহাত খাড়া করে বলল যে নতুন মন্ত্রী নাকি একটু লজ্জা পাচ্ছে। আর এই কথা শুনে সিংহ নিজেই একটু বেশি উৎসাহী হয়ে গাধার দিকে এগিয়ে আসলো। ব্যাস, ঠিক ওই মুহূর্তেই ঘটল আসল ঘটনা। খোদ সিংহকে নিজের দিকে তেড়ে আসতে দেখে গাধার সেই মুখ্যমন্ত্রিত্বের সমস্ত ঘোর মুহূর্তের মধ্যে কেটে গেল। সে একেবারে তীব্র আতঙ্কে সেখান থেকে ঊর্ধ্বশ্বাসে ছুট লাগাল, আর পিছনে ফেলে গেল একজন প্রচণ্ড ক্ষুব্ধ সিংহ আর একজন চরম হতাশ শিয়ালকে। ঠিক ওই জায়গাতেই আমাদের সামনে একটা বিরাট বড় প্রশ্ন এসে দাঁড়ায়। একবার ভেবে দেখুন, যে প্রাণীটা নিজের চোখে ওই মৃত্যুফাত দেখে ফেলেছে, যে সাক্ষাৎ মৃত্যুকে সামনে দেখে প্রাণভয়ে পালিয়েছে, সে কি কোনোদিনও আবার ওই শিকারীর ডেরায় ফিরে আসবে? কোনো চান্সই তো নেই, তাই না? শিয়াল এখন কিভাবে এই অসম্ভবকে সম্ভব করবে? এই অসম্ভবকে সম্ভব করার কৌশল নিয়েই আমাদের অধ্যায় ৪, তোষামোদের শক্তি। শুনলে অবাক হবেন, শিয়াল গাধার কাছে গিয়ে ঠিক এই অদ্ভুত আর ডাহা মিথ্যে কথাটাই বলেছিল। সে গাধার ভয় পাওয়াটাকে সম্পূর্ণ উল্টো একটা দিকে ঘুরিয়ে দিল। সে গাধাকে বোঝালো যে সিংহ মোটেই তাকে আক্রমণ করতে আসেনি, বরং সে নাকি শিয়ালের কাছ থেকে লুকিয়ে গাধাকে খুব দরকারি একটা গোপন কথা বলতে এসেছিল। ভাবুন একবার অবস্থাটা। শিয়াল গাধার অহংকারকে এমন লেভেলে উস্কে দিল যে বোকা গাধাটা সত্যিই ভাবতে শুরু করল যে সে বোধহয় বনের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাবান হতে যাচ্ছে। এই চরম অযৌক্তিক মিথ্যে কথাগুলোই শেষ পর্যন্ত গাধাটাকে আবার সেই নিশ্চিত মৃত্যুর দিকে টেনে নিয়ে গেল। গল্পের একদম শেষ ভাগে আমরা চলে এসেছি, অধ্যায় ৫, মগজহীন প্রাণী। গাধাটা যখন তার ওই মিথ্যে অহংকার নিয়ে
দ্বিতীয়বারের মতো সিংহের গুহায় ফিরে আসলো তখন কিন্তু আর কোনো দ্বিধা বা বিলম্ব হল না। সিংহ চোখের পলকে তার ওপর লাফিয়ে পড়ল আর গাধাটিকে মেরে ফেলল। এরপর সে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে, যেন কিছুই হয়নি এমনভাবে, খাবার জোগাড় করে আনার জন্য শিয়ালকে ধন্যবাদ জানাল। পুরো ব্যাপারটা ছিল মারাত্মক দ্রুত এবং নির্মম। কোনো সুযোগই আর অবশিষ্ট ছিল না। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। শিয়াল কি আর নিজের লাভের কথা ভোলে? কখনোই না। এখানে সে দারুণ একটা চাল চালল। সে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সিংহকে বোঝালো যে খাওয়ার আগে পরিচ্ছন্নতার জন্য তার একটু স্নান করে আসা উচিত। এরপর শিয়াল নিজেই স্বেচ্ছায় ওই মৃতদেহ পাহারার দায়িত্ব নিয়ে নিল। আর যেই না সিংহ স্নান করতে গেছে, অমনি শিয়াল এই যে এতক্ষণ ধরে এত কঠোর পরিশ্রম করল, তার একটা সেলফ অ্যাওয়ার্ডেড প্রাইজ বা স্বঘোষিত পুরস্কার হিসেবে মৃত গাধার সবচেয়ে সুস্বাদু অংশটা, মানে তার মগজটা, একাই সাবার করে দিল। এরপর স্নান সেরে সিংহ ফিরে এলে স্বাভাবিকভাবেই তার মনে একটু সন্দেহ জাগল যে মৃতদেহ নিয়ে কোনো একটা কারসাজি হয়েছে। কিন্তু আমাদের শিয়াল পণ্ডিত কি ঘাবড়ানোর পাত্র? একটুও না ঘাবড়ে সে তাৎক্ষণিকভাবে সিংহকেই এর জন্য উল্টো দায়ী করে বসল। সে খুব কনফিডেন্সের সাথে বলল সিংহ নিজেই নাকি প্রথমবার গাধার মাথায় এত জোরে আঘাত করেছিল যে তার মাথা থেকে মগজ ছিটকে পড়ে গেছে। আর শারীরিকভাবে ভীষণ শক্তিশালী হলেও বুদ্ধিতে যে সিংহ একটু কাঁচা সেটা তো আমরা আগেই দেখেছি। সে এই উদ্ভট ব্যাখ্যা খুব সহজেই মেনে নিল এবং বেশ শান্তিতেই তার খাওয়া শুরু করল। খাওয়ার এক পর্যায়ে সিংহ যখন সত্যি সত্যি মগজটা খুঁজতে শুরু করল, তখন শিয়াল এই চরম তেতো আর ডার্ক কমেডিতে ভরা উত্তরটা দিল। সে বলল, আরে রাজামশাই, যদি গাধাটার বুদ্ধি বা মগজ বলে আদৌ কিছু থাকতই, তবে সে কি কখনো ওই মৃত্যু ফাঁদ থেকে একবার পালিয়ে গিয়েও আবার আপনার কাছে ফিরে আসত? সত্যি বলতে এটা শুধু একটা চতুর উত্তরই নয়, এটা হলো গাধার বোকামি আর অতি অহংকারের প্রতি একটা চরম উপহাস। এটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে অন্ধবিশ্বাস আর ফাঁপা অহংকার কতটা বিপজ্জনক হতে পারে। আমরা আমাদের এই আলোচনার একেবারে শেষে চলে এসেছি। পুরো ব্যাপারটা দেখার পর এখন আপনাদের কি মনে হয়, দিন শেষে প্রকৃতির এই টিকে থাকার লড়াইয়ে কে আসলে রাজত্ব করে? কাঁচা গায়ের জোরে কি সব, নাকি সেই ধূর্ত কারসাজি যে একেবারে পর্দার আড়াল থেকে নিখুঁতভাবে সবকিছু নিয়ন্ত্রণ করে এবং সে হাসিটা হাসে? বিষয়টা সত্যিই ভাবার মতো, তাই না? আজকের মতো আমাদের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। আশা করি খুব শীঘ্রই নতুন কোনো আকর্ষণীয় বিষয়ের গভীরে আমরা এভাবেই একসাথে প্রবেশ করব। ভালো থাকবেন।